আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে হাজির হয়েছি। ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ তোমার থার্মোডাইনামিক্সের যে অংশটি আছে তোমাদের বইয়ের মধ্যে, সেই অধ্যায়টি নিয়ে হাজির হয়েছি। তাপগতিবিদ্যার একটি অধ্যায় আছে তোমাদের বইয়ের মধ্যে, সেটা হচ্ছে তোমার ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে তোমার থার্মোডাইনামিক্সের অংশ। তো যেহেতু এই একটি অংশ আছে তোমাদের বইয়ের মধ্যে, সেজন্য এই অধ্যায় থেকে তোমার, যদি তুমি পরীক্ষার কথা চিন্তা করে থাকো, তাহলে এখান থেকে অবশ্যই তোমার একটা সৃজনশীল প্রশ্ন আসবেই। সেজন্য অধ্যায়টাকে একটু ভালো মনোযোগ সহকারে দেখতে হবে। আর তুমি যদি পদার্থবিজ্ঞানটাকে ভালো বুঝতে চাও, তাহলে অবশ্যই তোমার এই অধ্যায়টাকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে চলো আমরা আজকে ক্লাসটি শুরু করে দেই। তুমি এতক্ষণে তোমার বই খাতা এবং কলম নিয়ে হাজির হয়ে গেছো আমি আশা করি। আর না হলে তুমি এখনই তোমার বই খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা অধ্যায়টি শুরু করে দিচ্ছি। তো খেয়াল করবে, শুরুতে আমরা এখানে তোমার এই অধ্যায়টিকে দুটি অংশে ভাগ করে নিতে পারি। আমরা এই অধ্যায়টিকে দুইটি অংশে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে তোমার এই অধ্যায় থেকে দুই ধরনের অংশ সম্পর্কে জানতে পারবো। প্রথমত যে অংশটি আমরা জানতে পারবো সেটি হচ্ছে তোমার তাপমাত্রার অংশটাকে জানতে পারবো শুরুতেই। আর তারপর হচ্ছে তোমার তাপশক্তি সম্পর্কে জানতে পারবো। এই দুটি বিষয় সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো আলোচনার মাধ্যমে। অর্থাৎ শুরুতে তুমি তাপ সম্পর্কে কথা বলবে, তাপ তুমি কীভাবে পরিমাপ করে থাকো সেই সম্পর্কে বলবে, এবং তারপরে যে তাপশক্তির অংশটি আসবে সেই তাপশক্তির মধ্যে তোমার অবশ্যই আলোচনা হবে তুমি এই তাপটাকে কীভাবে হিসেব করে বের করতে পারো, বা তোমার কোনো একটা বস্তু কী পরিমাণ তাপ গ্রহণ করবে বা কী পরিমাণ তাপ ত্যাগ করে দিবে, ওই হিসেবটাই আমরা মূলত তাপশক্তির সাহায্যে করে থাকি। তাহলে চলো আমরা অধ্যায়টি শুরু করে দিচ্ছি। আমরা শুরুতে তোমার তাপ নিয়ে কথা বলবো। আচ্ছা, তাপের ক্ষেত্রে তোমার যে বিষয়টি বলা আছে সেটা হচ্ছে যে তাপ এক প্রকার শক্তি, যে লাইনটি দিয়ে তোমার বইটি শুরু। আচ্ছা, তো এখন তোমার একটু খেয়াল করে দেখো, তাপ এক প্রকার শক্তি এটা বলার কারণটা কি। আমরা যদি একটু তোমার রসায়ন অংশে যাই, যেমন তুমি একটু খেয়াল করো, প্রত্যেকটা পদার্থের মধ্যেই তোমার অণু থাকবে, আর অণুর মধ্যে অবশ্যই পরমাণু থাকবে। আর আমরা যদি পরমাণুটাকে ভাঙি, তাহলে তার মাঝে তিনটা কণিকা থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং যে ইলেকট্রনটি আছে তারা চার্জ বিশিষ্ট হয়ে থাকে, এবং নিউট্রন হয়ে থাকে চার্জ নিরপেক্ষ। তো এই যে বিপরীতধর্মী যে চার্জগুলো থাকে, যেমন তোমার ইলেকট্রন ঋণাত্মক, প্রোটন ধনাত্মক, তো এই বিপরীতধর্মী চার্জ প্রবলভাবে একে অপরকে আকর্ষণ করে, যার কারণে এই যে পদার্থ নামক যে উপাদানটি আমরা দেখতে পাই বা আমাদের চারপাশে আছে, তো এই উপাদানগুলোর মধ্যে সেজন্যই তোমার শক্তিটা সঞ্চিত থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা উপাদান যেহেতু তোমার পরমাণু দ্বারা গঠিত, আর পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন থাকে, আর এই পরমাণুর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো বা যে অণুগুলো থাকে, অণুগুলো সর্বদাই তোমার গতিশীল থাকে। এবার পদার্থটি তোমার তিন অবস্থার মধ্যে যে অবস্থায় থাকুক না কেন, ধরো আমরা যদি শুরুতে বরফের কথা বলি, ধরো বরফের ক্ষেত্রে তোমরা কি বলো, বরফ হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে থাকে। আমি যদি তোমার ধরো একটা পাত্র নেই, আচ্ছা এই পাত্রটা তোমার বরফে পূর্ণ করা আছে, এখন তুমি কি বলবে, এটার তাপমাত্রা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তারপরে তোমাকে যদি আমি বলি এই পাত্রটা আছে, এই পাত্রের মধ্যে তোমার পানিটা গ্যাসীয় অবস্থায় উপনীত আছে, তো এখন তুমি তার তাপমাত্রাটা কি বলবে, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে, এটা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তো এখন তুমি একটু দেখো, এই যে বরফটা আছে, এই বরফটা 0 ডিগ্রি, তার মানেটা কি, এর মাঝে যে উপাদানগুলো আছে তারাও কি গতিশীল না? অবশ্যই তারা গতিশীল, কারণ তোমার পদার্থ মানেই তার মাঝে অণু থাকবে, পরমাণু থাকবে, আর তারা সর্বদাই তোমার গতিশীলই থাকে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের মানেটা হচ্ছে যে এখানে যে পদার্থের গতিশীলতা আছে সেটা আসলে 0 ডিগ্রিতে আছে বা জিরোতে আছে, অর্থাৎ তাদের গতিশীলতাটা অনেক কম। 100 ডিগ্রি মানে হচ্ছে যে এখানে তোমার যে উপাদানগুলো থাকবে তারা অনেক বেশি গতিশীল থাকবে, এবং তাদের যে তোমার কম্পন শক্তির কথা যদি আমরা বলে থাকি, তাহলে তাদের কম্পন শক্তিটা অনেক বেশি, যার কারণে সেটাকে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলে থাকি। এছাড়া আমরা আরেকটা বিষয়ে তোমার প্রকাশ করে থাকি এইসব তাপমাত্রার হিসেবটাকে, যেমন তোমার অনুভূতির সাহায্যে আমরা বলে থাকি যে এটা ঠান্ডা, এটা গরম। এটা হচ্ছে যে দেখো, এই যে অণুসমূহের যে গতিশীলতা আছে, আমরা যখন তোমার ওই অণুসমূহকে বা পাত্রের ওই উপাদানটাকে আমরা স্পর্শ করব, তখন তার গতিশীলতাটা আমার শরীরের মধ্যে যে ইলেকট্রনের উপাদানটি আছে তার গতিশীলতার সাথে তোমার অ্যাডজাস্ট হয়ে যাবে, যার কারণে আমি তখন এটাকে বলবো, এটা যদি তোমার ঠান্ডা হয়ে থাকে বা শীতল হয়ে থাকে সেটাকে ঠান্ডা বলবো বা শীতল বলবো। আর যদি তার তোমার অণুর কম্পনশীলতা বেশি থাকে আমার শরীর অপেক্ষা, তখন আমি সেটাকে বলবো যে তার তাপ বেশি। তার মানে সেটা যদি আমার শরীরের যে অণুর গতিশীলতা আছে, ইলেকট্রনের যে গতিশীলতা আছে, যেটা আমাদের রক্তের সাহায্যে সারা দেহে প্রবাহিত হয়, অর্থাৎ যে আয়নগুলো আমাদের শরীরের মধ্যে থেকে থাকে, ওই আয়নগুলোর সাহায্যে মূলত ইলেকট্রনগুলো হয়, এবং এই ইলেকট্রনগুলো রক্তের সাহায্যে আমাদের সারা দেহে প্রবাহিত হয় তাদের গতিশীলতার কারণে।
তো এখন যে পদার্থটাকে অনুভব করব তার গতিশীলতা যদি আমার ব্লাড সার্কুলেশনে ইলেকট্রনের গতিশীলতা অপেক্ষা বেশি হয়ে থাকে, তাহলে আমরা সেই বস্তুটাকে বলবো যে সেই বস্তুটা গরম অবস্থায় আছে বা সেটা উত্তপ্ত অবস্থায় আছে। আর যে বস্তুটা তোমার শীতল অনুভব হবে, অর্থাৎ আমার যে তোমার ইলেকট্রন প্রবাহের প্রক্রিয়াটা আছে তার থেকে যদি ওই পদার্থের অনুসমের কম্পনশীলতা যদি কম হয়ে থাকে বা গতিশীলতা যদি কম হয়ে থাকে, তাহলে আমরা সেটাকে বলে থাকবো সেটা তোমার কম তাপমাত্রায় আছে বা সেটা শীতল অবস্থায় আছে। তাহলে আমরা এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে তাপ হচ্ছে এমন একটা উপাদান যেটা উষ্ণতার পার্থক্যের কারণে সেটা এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হতে পারে। এটা একটা প্রবাহ ধর্মের মতোই কাজ করে। যেমন ধরো তোমাকে আমি এখন বলে দেই বা একটু খেয়াল করো, আমি যদি এখন দুই পাত্রের মধ্যে একটা সংযোগ স্থাপন করে দিতে পারি, তাহলে তুমি সহজে আমাকে বলে দিবে যে এই পাত্র থেকে অণুর গতিশীলতাটা এই পাত্রের দিকে প্রবাহিত হবে, কারণ এটাকে আমরা অনেকটাই একটা পাত্র পানি দ্বারা পূর্ণ করা পাত্রের সাথে তুলনা করতে পারি। কিভাবে দেখো, যখন পানির উচ্চতাটা পাত্র অপেক্ষা বেশি হয়ে যাবে তখন পানিটা কিন্তু গড়িয়ে নিচের দিকে পড়বে। তার মানে হচ্ছে যে পানিটা তোমার উচ্চ অবস্থান থেকে নিচুর দিকে প্রবাহিত হয়। এখানে ঠিক একই রকমভাবে তোমার যে অণুর গতিশীলতাটা থাকবে সেটাও তোমার উচ্চ থেকে তোমার নিম্নের দিকে প্রবাহিত হবে। যার কারণে আমি এই দুই পাত্রের মধ্যে সংযোগ স্থাপন করে দিলে অবশ্যই তোমার যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে অণুসমূহের গতিশীলতা আছে সেখান থেকে তোমার 0 ডিগ্রি যে অণুসমূহ আছে তাদের দিকে প্রবাহিত হতে শুরু করবে, এবং এই প্রবাহটা ঠিক সে পর্যন্ত চলতে থাকবে যে পর্যন্ত না তাদের মাঝে তোমার অণুর গতিশীলতাটা সমান হবে, যেটা রসায়নের অনেকটা ব্যাপনের অংশের মতোই। তাহলে আমি আশা করব তোমরা এতক্ষণে তাপটা বুঝে ফেলছো। চলে আসো আমরা একটু এটা একক সম্পর্কে জেনে নিই। দেখো, আমরা যে তাপের নিয়ে এতক্ষণ কথা বললাম, এটা তোমার আগেকার দিনে এটাকে ক্যালোরিতে হিসেব করা হতো, এসআই যে এককটা ছিল তোমার তাপের। আর এখন নতুন তোমার এসআই যে এককটা আছে, অর্থাৎ এককের যে আন্তর্জাতিক পদ্ধতি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটে এসে তোমার এখন তাপের এককটাকে জুলে হিসেব করা হয়ে থাকে। তো যার কারণে জুল এবং ক্যালোরির মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়ে যায়। চলে আসো আমরা এখন সেই সম্পর্কটাকে একটু দেখে নিই। আমি যদি তোমাকে শুরুতে লিখে দিই, দেখো 1 ক্যালোরি সমান, তুমিও জানো এই বিষয়গুলো, 1 ক্যালোরি সমান হয় তোমার 4.2 জুল। আর আমি যদি জুলের সাথে ক্যালোরি সম্পর্কটা বলতে চাই, তাহলে 1 জুল সমান হচ্ছে তোমার 0.24 ক্যালোরি। ঠিক আছে? তো তুমি কখনো কখনো এই 4.2 জুলটাকে লিখতে দেখবে 4.18 জুল। এটাকে তুমি 2 বলতে পারো বা 4.18ও বলতে পারো, এটা কোনো সমস্যা না। তাহলে এই ছিল মূলত আমাদের তাপ নিয়ে কথাবার্তা। চলে আসো এবার আমরা তাপমাত্রায় চলে যাব। তাপমাত্রাটা খেয়াল করবে, তাপমাত্রা জিনিসটা কি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে তোমার তাপ নিয়ে কথা বললাম, সেই তাপটাই মূলত তাপমাত্রাটার সাথে সম্পর্কযুক্ত। কিভাবে সম্পর্কযুক্ত একটু খেয়াল করো। আমরা যে তাপের হিসাবটা করে থাকি কোনো একটা উপাদানের ক্ষেত্রে, তো ওই যে মূল যে তাপটা আছে সেটাকে আমরা তাপমাত্রার সাহায্যে প্রকাশ করে থাকি। যেমন তোমাকে আমি শুরুতে বললাম, দুটি পাত্রের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করে দেয়, তাহলে এই পাত্র থেকে অণুর যে গতিশীলতা আছে বা যে কম্পন শক্তি আছে সেটা 0 ডিগ্রির যে অণুসমূহ আছে তার দিকে প্রবাহিত হবে। এখন দেখো, তাহলে আমরা তাপমাত্রার সাহায্যে এটা হিসাব করে দিতে পারি যে এখানে তোমার কি পরিমাণ প্রবাহিত হবে, কম্পন শক্তি বা অণুসমূহের গতিশীলতা কি পরিমাণ প্রবাহিত হবে সেটা তোমার তাপমাত্রার সাহায্যে হিসাব করে বলে দেওয়া সম্ভব হয়। তাহলে তাপমাত্রাটা কি? তাহলে তাপমাত্রাটা হতে পারে এমন একটা উপাদান বা এমন একটা হিসেব যেখানে তোমার দেখো দুটি বস্তুর মধ্যে তাপমাত্রার একটা পার্থক্য থাকবে, এবং দুটি বস্তুকে যদি আমরা একে অপরের সংস্পর্শে নিয়ে আসি, তাহলে একটা বস্তু থেকে আরেকটা বস্তুর দিকে হয় বা কেউ তাপ প্রবাহিত করবে বা কেউ কম্পনশীলতাটাকে প্রবাহিত করবে বা সঞ্চালিত করে দেবে, আর অপর কেউ সেটাকে গ্রহণ করে দিবে। এই হিসেবটাই মূলত তাপমাত্রার সাহায্যে তোমার প্রকাশ করা হয়ে থাকে। সঠিকভাবে তাপমাত্রা প্রকাশের জন্য আমরা 3 ধরনের স্কেলের সহযোগিতা নিয়ে থাকি বা 3 ধরনের তোমার তাপমাত্রার থার্মোমিটার ব্যবহার করে থাকি পরিমাপের জন্য সঠিকভাবে। সেটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেল, তারপর হচ্ছে তোমার ফারেনহাইট স্কেল, এবং সর্বশেষ হচ্ছে তোমার কেলভিন স্কেল। এর আগে তোমাদেরকে আরেকটা বিষয় সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই, সেটা হচ্ছে তোমার পানির ত্রৈধবিন্দু। পানির ত্রৈধবিন্দুটা কি দেখো একটু খেয়াল করে। ধরো তোমার এখানে আমরা যে কেলভিন স্কেল হিসেবটায় যাব, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে তোমার 273.15 কেলভিন। বুঝতে পারছো? এটাকে তোমার ত্রৈধবিন্দু বলা হয়ে থাকে। তার কারণ হচ্ছে যে এই পরিমাণ তাপমাত্রায়, এখানে আর কিছু শর্ত তোমার থাকবে, এই পরিমাণ তাপমাত্রায় নির্দিষ্ট তোমার এটা নির্দিষ্টভাবেই থাকে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা ও নির্দিষ্ট চাপে দুইটা শর্ত থাকবে, তাপমাত্রাটা নির্দিষ্ট হবে এবং চাপটাও নির্দিষ্ট হবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা ও নির্দিষ্ট চাপে যেই পদার্থ বা যেই তরল পদার্থের একই সাথে 3টা অবস্থায় বিরাজ করতে পারবে তাকে ওই তরল পদার্থের
ত্রৈধবিন্দু বলা হয়ে থাকে। আমরা এখানে মূলত পানির সাহায্যে হিসেবটা করে থাকি, যার কারণে আমরা এখানে লিখলাম পানির ত্রৈধবিন্দু। তার মানে হচ্ছে যে এই তাপমাত্রায় বা এই নির্দিষ্ট তাপমাত্রা ও নির্দিষ্ট চাপে পানিটা তিনটা অবস্থায় বিরাজ থাকতে পারে বা বিরাজমান থাকে, সেটা হচ্ছে তোমার কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়, যার কারণে এটাকে পানির ত্রৈধবিন্দু বলা হয়ে থাকে। চলে আসে এবার আমরা তাহলে হিসেবে চলে যাই। এখানে দেখো 3 ধরনের স্কেল থাকবে। কি কি স্কেল থাকবে বলো তো? তোমার এখানে ডিগ্রি সেলসিয়াস থাকবে, ফারেনহাইট থাকবে আর ডিগ্রি কেলভিন থাকবে, অর্থাৎ 3 ধরনের স্কেলটা আমরা হিসেব করব। এখানে তোমার দেখো 2 ধরনের মান থাকবে এখানে। এর একটা হবে দেখো নিম্ন স্থিরাঙ্ক আর আরেকটা মান হবে তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্কে। নিম্ন স্থিরাঙ্ক এটাকে আরেকটা নাম প্রকাশ করা হয়, সেটা হচ্ছে বরফ বিন্দু। আর তোমার যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকে এটাকে আরেকটা হিসেব করা হয় বা আরেকটা নামে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক বিন্দু। ঠিক আছে? তো আচ্ছা, নিম্ন স্থিরাঙ্কের সংজ্ঞাটা যদি আমরা একটু বলতে চাই, নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ তোমার কঠিন থেকে তরলে পরিণত হবে সেটাকে আমরা নিম্ন স্থিরাঙ্ক বলতে পারি, অথবা যে তাপমাত্রায় তরলটা তোমার কঠিনে পরিণত হবে সেটাকে আমরা নিম্ন স্থিরাঙ্ক বলতে পারি। ওই তরল পদার্থের নিম্ন স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক তো হচ্ছে তোমার যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় উপনীত হবে ওই তাপমাত্রাকে ওই তরল পদার্থের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়ে থাকে। এখানে আমরা মানটা কিভাবে হিসেব করব দেখো, তোমাকে যদি একটু লিখে দেই চেঞ্জ করে, একটু খেয়াল করবে। ধরো আমরা নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক একটু পাশাপাশি হিসেব করার চেষ্টা করব। দেখো ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা যদি ধরো তোমার সেলসিয়াসের হিসেবটাকে আগে লিখি তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড বলে থাকি, আর এটা হচ্ছে তোমার 100 ডিগ্রি। আর ফারেনহাইটের ক্ষেত্রে হয় তোমার 32 ডিগ্রি ফারেনহাইট নিম্ন স্থিরাঙ্ক, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে তোমার 212 ডিগ্রি ফারেনহাইট। আর ক্যালভিন স্কেল হচ্ছে তোমার 273.15 ক্যালভিন, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে তোমার 373.15 ক্যালভিন। বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে আমরা এখানে 2 ধরনের মান পেয়ে গেলাম। এই মানগুলো আমরা মূলত ব্যবহার করব এই 3টে স্কেলের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের জন্য মূলত ব্যবহার করব। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো আমরা কিভাবে সম্পর্কটা স্থাপন করব সেটা একটু দেখে নাও। ধরো তোমার এখানে যে ইয়েটা থাকবে, ভ্যালুটা থাকবে, যেমন ধরো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে ভ্যালুটাকে আমরা ধরে নেই সি, আর নিম্ন স্থিরাঙ্কটা বাদ যাবে 0। তারপরে দেখো তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে তোমার 100, এটা থেকে 0টা বাদ যাবে, নিম্ন স্থিরাঙ্ক বাদ যাবে। ঠিক একই রকমভাবে ফারেনহাইট স্কেলে এসেও ভ্যালুটাকে ধরে নেই আমরা এফ, অর্থাৎ ফারেনহাইট, এটা থেকে আমরা নিম্ন স্থিরাঙ্ককে বাদ দিব, এটা হচ্ছে 32। তারপরে তোমার এটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক হিসেব করা হয় 212, নিম্ন স্থিরাঙ্ক বাদ যাবে, আর এটা হচ্ছে তোমার ক্যালভিন ভ্যালুটা, আর এটা থেকে বাদ যাবে 273.15, আর তোমার এটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373.15, এটা থেকে বাদ যাবে তোমার 273.15। এখন তুমি একটু দেখো এখানে আমরা কিছু এখন মান পেয়ে যাবো, সেটা হচ্ছে C/100 পাবো, আর উপরে পেয়ে যাব তোমার F-32 এখানে পাবো আমরা 180, আর উপরে আসবে তোমার K-273.15 ক্যালভিন, বা এটা না লিখলেও চলবে, বাই তোমার 100 আসবে এটাও। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে কিছু নির্দিষ্ট মান পেলাম, সেটা হচ্ছে যে দেখো তোমার এটার জন্য পেলাম তোমার 100 পেলাম, এটা 180 পেলাম, আর এটাকে আবার 100 পেলাম। আসো এদেরকে আমরা যদি একটা নির্দিষ্ট মান দ্বারা ভাগ করে দেই, যেমন ধরো 20 দ্বারা ভাগ করে দেই, তাহলে আমরা একটা মান পেয়ে যাবো। এখন এটার জন্য আসবে 5, এটার জন্য আসবে তোমার হচ্ছে 9, আর এটার জন্য আবার আসবে 5। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, দেখো একটু খেয়াল করে, C/ তোমার লিখতে পারি 5, F-32/9, আর এটা হচ্ছে K-273.15/5। আচ্ছা, এই হচ্ছে টোটালি তোমার 3টে স্কেলের সম্পর্ক। এগুলোর সাহায্যে আমরা কি কি ব্যবহারিক দিক ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে যে এখানে যদি ধরো তোমার একটা সেলসিয়াসের মান দেওয়া থাকে, সেটাকে যদি ফারেনহাইটে বের করতে বলে তুমি বের করতে পারবে, বা ক্যালভিনে বললে ক্যালভিনে বের করতে পারবে, ফারেনহাইট ক্যালভিনে বের করতে পারবে। আসলে এই মানগুলোকে তোমার চেঞ্জ করে, অর্থাৎ থার্মোমিটারের মধ্যে যে সম্পর্কটা হয়ে থাকে এটার মধ্যে তোমার একটা পরিবর্তন করে লেখা, বা অন্য কোনো থার্মোমিটারে সেই মানটাকে প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে ব্যবহার করে থাকি। আচ্ছা, এই ছিল তোমার মূলত 3টে তাপমাত্রার যে স্কেলগুলো হয়ে থাকে, এই 3টে তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক।
তো এটার সাহায্যে আমরা আরও কিছু কাজও করতে পারবো। সেটা কি দেখো, একটু খেয়াল করে তোমাকে একটু বলি। ধরো তোমার সেলসিয়াসের সাথে যদি ক্যালভিনের হিসেবটা আমি করি, তুমি এখানে অবশ্যই বলে দিবে আমাকে 0°C যদি হয়ে থাকে, ধরো তোমার এখানে 0°C যদি হয়ে থাকে, তাহলে সেটা ক্যালভিন স্কেলে কত হয় বলো তো? 0°C হলে সেটা ক্যালভিন স্কেলে হয় 273.15 ক্যালভিন। ফারেনহাইটের কথা বলে তুমি অবশ্যই বলে দিবে সেটা হয় 32° ফারেনহাইট। আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি যে 1°C, এটাকে তুমি ক্যালভিনে একটু হিসেব করে দেখাও, তাহলে অবশ্যই তুমি হিসেবটা জটফট করে ফেলবে। সেটা হচ্ছে এটার সাথে এক যোগ করে দিবে, তাহলে যে মানটা পেয়ে যাবে সেটা ক্যালভিনে বের হবে। এখন তুমি ফারেনহাইটেরটাও পেরে যাবে, 0° মানে 32 ফারেনহাইট, তাহলে 1°তে কত ফারেনহাইট হবে, এই মানটা তুমি হিসেব করে বের করতে পারবে। অর্থাৎ এখানে এই পদার্থবিজ্ঞানের সাথে গণিতের কি সম্পর্ক, সেটা আমরা আসলে মূলত এই ক্যালকুলেশনগুলোর সাহায্যে বের করে বলে দিতে পারি। তাহলে এই ছিল তোমার মূলত তাপমাত্রার যে বিষয়টা, আমরা যে তাপমাত্রাটাকে প্রকাশ করে থাকি বিভিন্ন স্কেলের সাহায্যে, সেই হিসেবটা। তাহলে আমরা এখান থেকে আজকে কি কি আলোচনা করলাম একটু খেয়াল করে দেখো। শুরুতে আমরা তাপ নিয়ে কথা বললাম, তারপর তাপমাত্রা নিয়ে কথা বললাম, ত্রৈধ বিন্দু নিয়ে কথা বললাম। আচ্ছা, তারপর আমরা কি করলাম, যে স্কেলসমূহ ছিল, আমরা যে 3 ধরনের স্কেল ব্যবহার করে থাকি বা থার্মোমিটার ব্যবহার করে থাকি, এগুলোর সাহায্যে আমরা কীভাবে মান নির্ণয় করতে পারি সঠিকভাবে, সেই হিসেবটা দেখলাম। এখানে এবার আসো তোমাকে আরেকটা বিষয় সম্পর্কে একটু বলে দেই। সেটা হচ্ছে যে দেখো, পদার্থের তাপমাত্রিক ধর্ম, এটা সম্পর্কে তুমি এই অধ্যায়ের ভেতরে গেলে আরও জানতে পারবে। তাপমাত্রিক ধর্ম, আমি আশা করব তোমরা এই অংশগুলো লিখে নিয়েছো, কারণ এখন একটু মুছতে হবে। তো মুছে দিচ্ছি আমি, অবশ্যই এগুলো লিখে নিতে হবে, কারণ তোমাকে যে কোনো কিছু শিখতে গেলে অবশ্যই লিখতেই হবে। আচ্ছা, একটু খেয়াল করো পদার্থের তাপমাত্রিক ধর্মটাকে একটু তোমাকে বলি। ধরো আমরা যদি পানির সাহায্যে বলে থাকি, পানিটা তুমি বলো এটা হচ্ছে বরফ হয়ে যায় 0°C, আর যদি তুমি সেটাকে তোমার স্ফুটনাঙ্কে উপনীত করতে চাও বা বাষ্পীয় অবস্থা উপনীত করতে চাও, তাহলে সেটা হচ্ছে 100°C, সেটা গ্যাসীয় অবস্থা উপনীত হয় বা বাষ্পীয় হয়ে যায়। তার মানেটা কি একটু বলো তো আমাকে, এটা কেনই বা 0°C কঠিনে রূপান্তরিত হয়, কেনই বা 100°C এটা বরফে পরিণত হয়ে কঠিনে পরিণত হয়ে যায় বা গ্যাসীয় অবস্থা উপনীত হয়, এটার মূল কারণটা কি? এটার মূল কারণটা হচ্ছে যে দেখো, আমরা যে ধরো এই পানির কথা বলি, পানির যদি একটা হিসেব দেখি আমরা, H2O, যে এটা হচ্ছে তোমার পানির রাসায়নিক সংকেত। তো এখন তুমি একটু খেয়াল করো, এটা 0° মানে হচ্ছে যে এখানে যদি তুমি আস্তে আস্তে করে তাপটাকে সরিয়ে নাও, তাপটাকে সরিয়ে নিলে তোমার দেখা যায় যে এখানে যে অণুসমূহের মধ্যে বা যে পরমাণুরা আছে তাদের মাঝে বন্ধনটা আরও তোমার কাছাকাছি হয়ে যায়। কাছাকাছি হওয়ার কারণে তাদের মাঝে যে গতিশীলতা আছে সেটা ধীরে ধীরে হ্রাস পেয়ে যায়, ফলে তারা এত কাছাকাছি অবস্থান করে যে সে কঠিনে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ বরফ হয়ে যায়। তো এখন তুমি তাপ প্রয়োগ করো বিপরীতভাবে, তাপ প্রয়োগ করলে কি হবে, আস্তে আস্তে করে তাদের অণুসমূহে যে বন্ধনটা ছিল কাছাকাছি, যে বা যে দৃঢ় বন্ধনটা তৈরি হয়েছিল, তাপমাত্রাটা কমে যাওয়ার কারণে সেটা আস্তে আস্তে তোমার দূরে সরে যেতে শুরু করবে তাপ প্রয়োগের কারণে। তো তাপ প্রয়োগের কারণে তার বন্ধনটা এত বেশি দূরে সরে যায় যে এখানে তার যে বন্ধনটা ছিল সেটা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়। মুক্ত হওয়ার কারণে সবাই তোমার গ্যাসীয় অবস্থা উপনীত হয়ে যায়, যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে তাপমাত্রিক ধর্ম বলতে বোঝানো হয়, তুমি যদি কোনো পদার্থের মধ্যে তাপ প্রয়োগ করে থাকো, তাহলে ওই পদার্থটা যদি তাপটাকে শোষণ করে নিয়ে তার অবস্থার পরিবর্তন করে, তাহলে সেটাকে মূলত ওই পদার্থের তাপমাত্রিক ধর্ম বলা হয়ে থাকবে। যেমন তাপ প্রয়োগের সাহায্যে আমরা তোমার যে লোহাটা আছে সেটাকে গলাতে পারি বা কাঁচকে গলাতে পারি। তো এটা হচ্ছে তার তাপমাত্রিক একটা ধর্ম, অর্থাৎ সে এই পরিমাণ তাপমাত্রা প্রয়োগ করলে সেটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে তুমি পদার্থের তাপমাত্রিক ধর্মটাকে বলতে পারো যে সকল পদার্থকে তাপ প্রয়োগের মাধ্যমে বা তাপ প্রয়োগ করলে তার অবস্থার পরিবর্তন হবে, তার ধর্মটা পরিবর্তন হয়ে যাবে, সেটাকে ওই পদার্থের তাপমাত্রিক ধর্ম বলা হয়ে থাকে। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবে সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আবারও দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করো, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এখানেই সমাপ্ত।